আপনাকে বাছাই করার পেছনে, মানে আপনাকে রাজনৈতিক সহকারী নিয়োগ দেওয়ার পেছনে কোন ফ্যাক্টরটি সবচেয়ে বেশি কাজ করেছে বলে আপনার মনে হয়? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, 2022 সাল থেকে আহ, গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করে আমি নির্বাচন করেছি, এবং আমি আহ, পরবর্তীতেও নির্বাচনের পরে আমি বিএনপি করেছি। অনেক সময় যেটি হয় যে নির্বাচন করার পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বিএনপিতে যোগদান করেছি এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার অনেক আগে থেকেই আহ, আহ, কাজ করার অভিজ্ঞতা আছে, বা তার নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন, এবং সেই সময় আসলে তার সাথে দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই তৈরি হয়েছিল। যে কারণে তার উপর আস্থা বিশ্বাস রেখে আমি অনেক কাজ করেছি, এবং বিশেষ করে যে সময় 24 সালের আবারও কোটা ফিরে আসলো। আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসলো, তো আমার জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছিলাম যে আহ, এই ধরনের আন্দোলনে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটি উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়, শেখ হাসিনা আসলে এই ধরনের আন্দোলনকে একটা সময় নানানভাবে নিপীড়ন করে, নির্যাতন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। তো যখন আসলে বাধা দিবে, তখন আসলে আমাদের যারা গণতন্ত্রকামী শক্তি আছি, তাদেরকে অবশ্যই প্রতিরোধ করার জন্য মাঠে থাকা উচিত, এবং সেই লক্ষ্যে আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি সেটাও থাকা উচিত। তো এই ধরনের আলোচনা আমাদের মধ্যে ছিল, এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে যুক্ত করা, সেটি নিয়েও বেশ অনেক আলাপ আলোচনা পরিকল্পনা হয়েছে। এবং গণ অভ্যুত্থানের সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো কাজ করতে হয়েছে। বিশেষ করে যে সময় আসলে আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি চালিয়ে হত্যা করলো, একই দিনে 6 জনকে গুলি চালিয়ে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা চালালো। তো সেই সময় থেকে মূলত আসলে রাজনৈতিক যে সমন্বয়টা শুরু হয়েছিল, সেটা আসলে বিএনপির নেতৃত্বে, বিএনপি সেই সময় জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নামার জন্য আহ্বান করে। তো এই যে রাজনৈতিক সমীকরণ বা সমন্বয়, সেক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র ভূমিকা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি কাজ করেছি ধারাবাহিকভাবে। হুম। অর্থাৎ এই ধরনের কাজ করতে গিয়ে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, গণ অভ্যুত্থানে নেপথ্য থেকে ভূমিকা রাখা, এবং বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক ছিল, হুম। তারা কিন্তু সবাই আমার সাথে একসময় রাজনীতি করেছে, আমার সহকর্মী ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপির সাথে একদিকে সম্পর্ক, অন্যদিকে এই ছাত্র সমন্বয়কদের সাথে সম্পর্ক, মাঝখানে আমি এবং নুরুল হক নূর থেকে আসলে অনেক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবই আম- জানেন, আমি এবং মানে আমি আমার কাছে আমি মনে একটু হয় সেই আমি একটু জনাব খান, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। মানে 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাকে আসলে সেই, মানে এই পদটিতে নির্বাচিত হয়েছে বলে আপনার মনে হচ্ছে, কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি না, তো আসলে বিএনপিতে খুব বেশি দিন হয়েছে যে আসেন নাই। মানে বিএনপিতেও তো অনেক লোক আছেন যে যারা পদ পদবি পান নাই, অনেকের বিভিন্ন রকম ক্ষোভ বা হতাশাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার 24-এর সময় কাজ করাটাই আপনার আসলে এই, এবং যেহেতু না, আপনি শুধুমাত্র সালাদিন আহমেদের সাথে থেকে আপনি সমন্বয় করেছেন, ওইটার জন্য আপনাকে আসলে এই পদটিতে নির্বাচিত করা হলো। আ- আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। হুম। আমি 2018 সালের বৃহৎ একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং সেই সময় শুরুর দিকে কিন্তু আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। এরপরে আমি যে সময় অ্যারেস্ট হই, হুম। হুম। সেই সময় নুরুল হক নূর তিনি নেতৃত্ব দেন, হুম। এবং পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে আমরা সমন্বিতভাবে কোটা সংস্কার আন্দোলন সফল করি। হুম। অর্থাৎ 18-র কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অনেকগুলো ছাত্র আন্দোলন বা যুগপৎ আন্দোলন আমি সবসময় সামনে থেকে ভূমিকা রাখতে চেষ্টা করেছি, এবং বিশেষ হুম। করে 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে সম্পর্ক তৈরি হয়, এবং অনেক কাজ একসাথে করেছি। ওকে। তার ধারাবাহিকতায় মূলত তিনি আমাকে আচ্ছা। চিনেন, জানেন। এবং আমার কাছে মনে হয়েছে, একটু শেষ করি 30 সেকেন্ডে, হুম। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তিনি আমাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সম্পর্কে জানেন, বিশেষ করে আমি সাংগঠনিক
কর্মযোগ্য বলেন, লেখালেখি, বক্তব্য, আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন যে তার রাজনৈতিক মানে সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার। আম, মানে রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিতে গেলে তো আমরা আবারও পরে নিশ্চয়ই, না আপনি আবারও 1 মিনিট একটু বলতে পারেন যে রাজনৈতিক সহকারী হিসেবে ইয়ে করতে গেলে তো রাজনীতিটা বিশ্বাস করতে হবে। আপনি বিএনপির রাজনীতিটা কবে থেকে বিশ্বাস করেন? অনেকেই বলেন যে আপনি যেহেতু টক শোতে খুবই উচ্চকণ্ঠ, আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি খুবই যেটা আমরা দেখি আর কি, যে সংস্কৃতিটা যে খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলতে পারেন, সেই জন্যই কি আপনাকে আসলে সামনে নিয়ে আসা হইলো, মানে ওইটার পুরস্কার হিসাবে যে আপনি খুবই মানে যে যে প্রশ্ন আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নটা, বা যে বক্তব্যটা আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নে আপনি খুবই, ওইটার কি কারণ? কারণ আচ্ছা, রাজনৈতিক সহকারী হইতে হলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইলো যে আপনি তো বিএনপি রাজনীতি করতেছেন অল্প কয়দিন, মানে কোটা বিরোধী আন্দোলন বা সেইটাতে আপনি রেলেভেন্ট ছিলেন বহুদিন, সেইটা অন্য কথা, কিন্তু আপনি বিএনপি রাজনীতিটা তো খুব বেশি দিন করতেছেন না। আচ্ছা, দেখেন, আমি মনে হয় আগে স্পষ্ট করেছি হুম যে 2022 সাল থেকে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এবং আন্দোলন করা, এবং আজকের এই টক শোতে আমাদের রতন ভাই আছেন, তিনি হুম আমার সাথে যেভাবে বিতর্ক করবেন, হুম আমিও ঠিক সেইভাবে, তিনি যদি আমার সম্পর্কে এখানে এমন এমন বক্তব্য দেন যেটার কাউন্টার দেওয়ার জন্য আমাকেও আসলে ওই ধরনের বক্তব্য দিতে হয়। হুম। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে হয়ে থাকে। কেউ যদি আহ, ইট মারে, তাহলে তাকে যদি আপনি পাটকেল না মারেন, সে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইট মারতেই থাকবে। তো এগ্রেসিভ হওয়া আসলে এটা, বা কাউন্টার দেওয়া, এটা আসলে প্রেক্ষাপটের উপরে বা বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে। এখন আপনার এই টকশো কোন দিকে যাবে, আপনি কোন দিকে নিবেন, আপনার ইন্টেনশন কি, আমার সেটির আমার উপর কিন্তু আমার বক্তব্য নির্ভর করবে। আমি একটা ছোট মানে 2 সেন্ট দিয়ে রাখি যে পৃথিবীর সকল সকল লোকেরই তার নিজের কার্যক্রমের পক্ষে যুক্তি আছে। কেউ যখন কাউকে গুলিও করে দেয়, সে বলতে পারে যে ও আমাকে ইনস্টিগেট করছে, ও আমার জন্য ভালো ছিল না। কিন্তু অন্য মানুষের কাজের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ আছে আমার কাজের উপর। অন্য একটা মানুষ আপনাকে প্রভোক করলো কিনা, আপনাকে একটা খারাপ বললো কিনা, গালি দিল কিনা, সেইটার উপর তো আপনার অ্যাক্ট নির্ভর করে কিনা। আপনি দয়া করে ব্যাপারটা ভাইবা দেখবেন আমরা এরকম রাজনীতি আশা করি কিনা, মানে পাল্টা আচ্ছা, পাল্টি, ইটের আমি বদলে পাটকেল, আমি ইটের বদলে পাটকেলের রাজনীতিটাই আমরা আশা করি না। জনাব খান, আমি আচ্ছা, আপনার কাছে ফিরি একটু আমি পরে। আমি আহ, এই বিষয়ে একটু উত্তর দিই, জি আমি এক জি মিনিটে শেষ করব। জি আচ্ছা, আপনি নিশ্চয়ই 2018 সাল থেকে আমাকে চিনেন, জি জানেন, আমার রাজনৈতিক হুম, উত্থান হুম, পরিস্থিতি সব তো আপনার জি চোখের সামনেই, তাই জি না? জি এখন গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু যে সময় পরিবর্তন না হয়ে উল্টো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব হুম। তার নেতৃত্ব নিয়ে, তার মন্ত্রিত্ব নিয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এগিয়ে আছেন নাকি তার যোগ্যতা নাই, এ ধরনের বক্তব্য আসে। হুম। এবং পাশাপাশি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড যে সময় 1/11 সময় ভেঙে দেওয়া হয়, তাকে আমরা নির্যাতন করা আমরা হয়, আসি সেটি আপনার নিয়ে। কাছে খান, জনাব খান, আমরা জি, আপনার কাছে আসি, কারণ এটা একটু বড় লম্বা সময় নিয়ে কথা বলতে হবে, সেটা আমি আপনার কাছে আসতেছি। আমরা একটু রতন ভাইকে শুনে আসি। জনাব রাজিকুজ্জামান রতন, অনেকেই বলতেছেন, আমি আসলে এই প্রশ্নটা রতন ভাই আপনার সঙ্গে আমি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে এই প্রশ্নটা আমি বহুবার বলি, বহুবার করি, কিন্তু এক এক সময় এক এক রকম উত্তর পাওয়ার আমি আশা রাখি, কিন্তু আপনি কনসিস্টেন্টলি একই রকম উত্তর দেন। আজকে আমি দেখি যে এটা পরিবর্তন হয়েছে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতি এখন একদমই ইরেলেভেন্ট। এই কথাটার সাথে আপনি আসলে একমত কিনা? আপনারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, গত নির্বাচনে 153 জনের মধ্যে মাত্র একজনের জামানত রক্ষা পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতিকে মনে করা হইতেছে হচ্ছে সফট, ফেসিবাদের ফেসিবাদরে জারি রাখার সফট একটা পরিকল্পনা কাঠামো মাত্র। যদিও আমি সাক্ষ্য দিতে পারি যে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর এই শেখ হাসিনার পুরো শাসনামলটা ধরে, তার প্রত্যেকটা কাজ ধরে, তার প্রত্যেকটা অন্যায় ধরে আপনারা কথা বলেছেন, মানুষকে সংহত করতে চেষ্টা করেছেন, কিন্তু কেউ আপনাদের কথা শোনে নাই। প্রবলেমটা কোন জায়গায় সেটা যদি একটু আপনারা বলেন, নাকি আপনারা আড়ালে একটু, যেটাকে বলে হচ্ছে একটু সফট হয়ে এই ক্ষমতার সম্মতিটাই আপনারা উৎপাদন করতে চেয়েছেন কিছুটা বিরোধিতার আড়ালে? ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন আমরা খুব প্রত্যাশা করি, কারণ এই প্রশ্নের মধ্য দিয়ে রাজনীতিটাকে পরিষ্কার করা যায়। যেমন আমাদের রাজনীতিটা কি, ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করা।
আমাদের রাজনীতি, আমরা যখন সমাজতন্ত্রের কথা বলি, তার মানে আমরা পুঁজিবাদের বিপরীতে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। পুঁজিবাদে বলে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, টাকা ছাড়া কিচ্ছু হবে না। আর আমরা বলবো সবকিছুর একটা সামাজিক দায়বদ্ধতা লাগবে। ওরা বলবে টাকা দাও তো শিক্ষা নাও, টাকা নাই তো কিচ্ছু নাই। আমরা বলতে, মানুষ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার সর্বোত্তম ব্যবহার কি হবে না? এদেশের শ্রমজীবী মানুষ, তারা সম্পদ তৈরি করে, তার মালিকানা কি তারা পাবে না? সম্পদ তৈরি করবে সবাই মিলে, আর ভোগ করবে পুষ্টিমীয় কয়েকজন মানুষ। এইটাই কি চলতে থাকবে? ফলে এই যে রাজনীতিটা, এর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের সমস্ত পথ চলা। যে কারণে দেখুন, এরশাদ যখন ক্ষমতায় এলো, তারপরে এরশাদ চেষ্টা করেছিল একটা নির্বাচনের মধ্য দিয়ে সম্মতি উৎপাদন করতে। আপনারা জানেন যে সেই সময় কিন্তু 86 সালে আমাদের দল বাসদ, তখন আমরা শক্তি খুব বেশি না, কিন্তু আমরা বলেছিলাম স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, there is no election under autocracy। এবং আমরা সে কারণে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাইনি, 86 নির্বাচনে যায় নাই, 88 নির্বাচনে যায় নাই। আমাদেরকে অনেকে বলতে পারতো আপনারা নির্বাচন করলে কি বা করতে পারতেন। আমরা কি করতে পারতাম সেটা আর একটা প্রশ্ন। জনগণ আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না সেটা জনগণের বিষয়, কিন্তু আমরা জনগণকে কোন বক্তব্যটা দিকে ধাবিত করবো, জনগণের কাছে কোন যুক্তিটা নিয়ে যাব, সেটা কি আমরা বলবো না? আচ্ছা, তারপরে ধরুন আবার এই যে যখন এইবারের এই মুভমেন্টের কথা যদি বলি, 2008-এর পরে 2013-র পর থেকে যে পরিস্থিতিটা তৈরি হলো, 2014-র ইলেকশন কিন্তু আমরা বর্জন করলাম। আমাদের বর্জন করাতে আবার এই প্রশ্ন আসতে পারে যে বাসদের বর্জন করাতে কি আসে যায়, কিন্তু আমরা কিন্তু সেদিন বলেছিলাম যে এই নির্বাচনে আমরা যেতে পারি না। তারপরে ধরুন আবার যখন 2018-তে দিনের ভোট রাতে হলো, তখন কিন্তু প্রথম 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। আমরা 2রা জানুয়ারি প্রেস ক্লাবে আমরা সারা দেশের প্রতিনিধি যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদেরকে নিয়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছি ভোটটা রাতে হয়েছে। এরপরে যে কথাটা চালু হলো না, দিনের ভোট রাতে হয়েছে, এইটা কিন্তু প্রথম এটা দাঁড় করিয়েছিলাম আমরা বাম গণতান্ত্রিক জোট। আচ্ছা, তারপরে 24-এর নির্বাচনে আমাদের এই বক্তব্যটা কিন্তু সারা দেশে চালু হয়ে গেল। সেটা কি, এই নির্বাচনটা কেমন হচ্ছে, যে আমি ডামির নির্বাচন। এই যে আমি ডামি, এই কথাটা প্রথম আমাদের পত্রিকা ভ্যানগার্ডে আমরা উল্লেখ করলাম যে এটা কি নির্বাচন হলো নাকি আমি ডামির নির্বাচন হলো। ফলে এইটা এখন উচ্চ কণ্ঠে কথা বললে তিনি খুব সংগ্রামী, যুক্তি দিয়ে কথা বললে তিনি খুবই একটু নরম। আমাদের দেশে রতন ভাই, আপনার সাথে এই উচ্চ কণ্ঠ মানে বা স্বাভাবিক কণ্ঠ নিয়ে আমার একটু কথা আছে। যে আপনি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার প্রসঙ্গে বলতেছিলেন, আমি বক্তব্য অপেক্ষা দৃষ্টান্ত সবসময় ভালো। আপনারা বলতেছেন যে আপনারা 86 সালের নির্বাচনে যান নাই, 2014 নির্বাচন যান নাই, 2018 নিয়ে আপনি কি বলছেন, এটা সত্য কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার বেশিরভাগ মানে পথ দেখানো আপনাদের কাছ থেকে আসছে। কিন্তু আমরা কি দেখি, আপনারা আসলে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করলেন না, কিন্তু যারা মানে আপনাদের নেতৃত্ব দিয়েছে তারা খুব সহজে এরশাদের পাশে গিয়ে বা নিচে গিয়ে পায়ের কাছে গিয়ে বসে পড়লো। শেখ হাসিনা একবার গর্ব করে বলেছিলেন, আপনার মনে থাকবে রতন ভাই, বাম তো সব পচাগুলি বাইরে রয়ে গেছে, ভালোগুলিকে সবগুলিকে আমি নিয়ে আসছি। আমরা বেগম জিয়াকেও দেখছি বাম যেগুলি ভালো সেগুলিকে উনি নিয়ে আসতে, পচাগুলিকে বাইরে রেখে দিতে। আমরা জনগণের পক্ষ থেকে আমরা কি দেখবো, জিনিসটা আমাদের মানে আমাদের রিডিংটা কি হবে? জনগণের রিডিংটা এটাই দেখুন যে সাফল্য এবং মর্যাদা দুটো হাত ধরাধরি করে চলে না, কোনো সময় হাতাহাতি করে। যেমন ধরুন শেখ হাসিনা যখন বললেন আমি পাকা বামগুলোকে নিয়ে এসেছি, আমরা বললাম যে ঠিকই, আপনি পাকাগুলো নিয়ে তাদেরকে পচিয়ে ফেললেন। তারপরে যদি বলি বিএনপির সঙ্গে বামদের অনেকে আছে, তারা কিন্তু বাম পরিচয়ে নেই, তারা আছে বিএনপি পরিচয়ে, তারা এখন আর বাম নেই। হ্যাঁ, এরশাদের সঙ্গে যে বাম গিয়েছিল সে বাম থাকে। বামদের সম্পর্কে আমাদের সাধারণ লোকজনের ধারণা, রতন ভাই প্লিজ এটা পার্সোনালি নেবেন না, বামরা শুধুমাত্র একটা অফারের অপেক্ষায় থাকে, যে অফারটা তার পছন্দ হয়, দ্যাটস ইট। বর্তমান জামাত ইসলামীর প্রধান বাম দল করতেন এক সময় না, এটা কিন্তু খেয়াল করে দেখুন, জামাত ইসলামের উনি যে বাম দল করতেন, বিএনপির মহাসচিব বাম দল করতেন এক সময়, ওটা কিন্তু তারা অফারের জন্য যান নাই, ওটা তারা দৃষ্টিভঙ্গির জন্য গিয়েছেন। তারা ওই দৃষ্টিভঙ্গিটাই ধারণ করেন। আমরা অন্তত কোনো মানুষকে এইভাবে এত ছোট ভাবে অপমান করতে চাই না।
আমরা মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে। তিনি মনে করেন যে এই বামপন্থীদের দ্বারা আর হবে না, সে এইটা কারণে ভালো তিনি কথা হয়তো বলছেন, চলে গেছেন। এইটা ভালো কথা বলছেন, হ্যাঁ, আই ডু এগ্রি উইথ ইউ যে সেটাই। দৃষ্টিভঙ্গি, সে কারণে রাজনৈতিক আমরা দৃষ্টিভঙ্গি কাউকেই, পাল্টাতে পারে। কোন রাজনৈতিক দলকেই আমরা অপমান করি না, আমরা তার সঙ্গে যুক্তি করি। রাইট। কোন রাজনৈতিক ব্যক্তিকেও আমরা না, এটা আপনার তাচ্ছিল্য কাছে করি না, শিখলাম, তাকে আমরা রাজনৈতিক বলি। দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে, ইটস ফাইন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে। তো আমরা তাহলে পরের কথা আসি যে আপনি ওই 2024 সাল পর্যন্ত আপনি বলতেছিলেন, এবার আমরা ইলেকশনে আসি। আমি আপনার কথার সাথে একমত রতন ভাই, আমি আমার কথা কারেক্ট মাইসেলফ যে মানে এটা একটা অফার নাও হইতে পারে, তার দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে, আম লাইক ফাইন উইথ ইট। কারণ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামাত ইসলামী শফিকুর রহমান সাহেবের দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী যিনি ছিলেন তার দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে, আমি আপনার সাথে একমত।